আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসক বৃন্দ, হোমিওপ্যাথি বাংলাদেশ কর্তৃক আয়োজিত অর্গান অফ মেডিসিনের আলোচনা অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। আমাদের ইতিপূর্বে 10 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা শেষ হয়েছে। আমরা আশা করি এর থেকে আমরা অনেক যারা শুনছি এবং ভবিষ্যতে যারা শুনবো সবাই উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। আজকে 11 নম্বর সূত্র আলোচনা হবে। আমাদের এই সূত্রগুলো শুধু আলোচনাই যেন শোনার মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, আমরা যারা শুনছি এবং শুনবো এগুলোর বাস্তব প্রয়োগের জন্য আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ। এই পর্যায়ে অর্গান অফ মেডিসিনের 11 নম্বর সূত্রের আলোচনা শুরু করছেন আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম। আফজাল ভাইকে ওনার আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি ভালো আছেন সবাই। আমাদের উপস্থাপক অলরেডি বলেছেন আজকের আলোচনায় আমরা অনুচ্ছেদ 11 থেকে আলোচনা করব। অর্গান অফ মেডিসিন অনুচ্ছেদ 11, এখান থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমার আলোচনার সাউন্ড যদি ক্লিয়ার না শোনা যায় আমাকে অবশ্যই বলবেন ইমাম ভাই। আমি আলোচনা শুরু করছি। 11 অনুচ্ছেদের ইংরেজি ট্রান্সলেশনটা আমরা একটু পড়ি, একই সাথে আমরা বাংলা অনুবাদ পড়ব, তারপর ইনশাআল্লাহ আলোচনা পর্যালোচনায় যাব। এখানে আমরা 6th এডিশন 11 অ্যাফোরিজম থেকে পড়ছি। অর্গান অফ মেডিসিন। When a person falls ill, it is only this spiritual, self-acting, automatic vital force everywhere present in his organism that is primarily deranged by the dynamic influence upon it of a morbific agent inimical to life. It is only the vital force deranged to such an abnormal state that can furnish the organism with its disagreeable sensations and incline it to the irregular processes which we call disease. For as a power invisible in itself and only cognizable by its effects on the organism, its morbid derangement only makes itself known by the manifestation of disease in the sensation and functions of those parts of the organism exposed to the senses of the observer and physician. That is morbid symptoms, and in no other way can it make itself known. এখানে একটা পাদটিকা আছে, দুইটা পাদটিকা আছে। 1 নম্বর পাদটিকা একদম ছোট, জাস্ট
ম্যাটেরিয়া পিকান্স। 2 নম্বর পাদটীকা অনেক বড়, আমরা পাদটীকার উপর বিশদ আলোচনা পরবর্তীতে করব। অনেক বিশাল, বিস্তৃত, গুরুত্বপূর্ণ, বৈজ্ঞানিক একটি পাদটীকা। অনুচ্ছেদ 11 মূল অ্যাফোরিজম আমরা পড়লাম। এর অনুবাদে প্রখ্যাত ডাক্তার বদরুল আলম স্যার ওনার হানেমানের চিকিৎসা বিধান, অর্গানন অফ মেডিসিনের অনুবাদ, এই পুস্তকে অনুবাদ করেছেন এভাবে: মানুষ যখন অসুস্থ হয় তখন প্রথমে শুধু জীবন রাজ্যে সর্বত্র বিরাজমান এই স্বপ্রতিপালিত আত্মা সদৃশ, ব্র্যাকেটে আছে স্পিরিট লাইক, আত্মা সদৃশ প্রাণ বলি বা ভাইটাল ফোর্স, প্রাণ সূত্র ভাইটাল প্রিন্সিপাল, শত্রু ভাবাপন্ন রোগ ঘটকের ডিজিজ এজেন্ট, গতিময় বা ডাইনামিক প্রভাবের দ্বারা বেসুরেল হয়। এভাবে বেসুরেলীকৃত প্রাণবলী শুধু জীবন রাজ্যের মধ্যে বিরক্তিকর অনুভূতি এবং অস্বাভাবিক কার্যাবলীর প্রকাশ ঘটায় এবং আমরা তাকে রোগ বলে আখ্যায়িত করি। অদৃশ্য হওয়ার কারণে এবং দেহের মধ্যে এর কার্যাবলীর দ্বারা কেবলমাত্র এটা পরিচয়যোগ্য বলে, অদৃশ্য হওয়ার কারণে এবং দেহের মধ্যে এর কার্যাবলীর দ্বারা কেবলমাত্র এটা পরিচয়যোগ্য বলে অনুভূতির এবং কার্যাবলীর প্যাথোলজিক্যাল অভিব্যক্তিগুলোর মাধ্যমে জীবন রাজ্যের এসব দিকগুলোই শুধু পর্যবেক্ষক এবং চিকিৎসকের ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে। অর্থাৎ রোগ লক্ষণাবলীর দ্বারা এটা নিজেকে প্রকাশ করতে পারে এবং তার বেসুরেলু অবস্থা ধরা পড়ে। অনুবাদ মাতৃভাষায় আমরা পড়লাম, ইংরেজি ট্রান্সলেশনে আমরা পড়লাম। দুটাকে সমন্বয় করে আমরা অবশ্যই আলোচনার দিকে যাব, কারণ বাংলা অনুবাদটাও অনেক জটিল অর্থ প্রকাশ করে, জটিলতা তৈরি করে অনেক সময়। তবে অ্যাফোরিজমগুলোর সরল অর্থ করার আগে এর সমন্বয় করাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রথম যেই অংশটা 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, when a person falls ill, যখন একজন মানুষ অসুস্থ হয়, এ পার্সন একজন ব্যক্তি, এর আগে বলা হয়েছিল একজন মানুষ বা একজন মেন শব্দটা উল্লেখ করেছিল ইংরেজি ট্রান্সলেশনে, এবার এখানে পার্সন বলা হয়েছে। when a person falls ill, যখন একজন মানুষ অসুস্থ হয়, it is only this spiritual, এটা শুধুমাত্র এই স্পিরিচুয়াল আত্মা সদৃশ বা আত্মিক প্রভাবযুক্ত, আত্মার সাথে কানেক্টেড, আত্মিক, স্পিরিচুয়ালের অর্থ এরকম হয়তো আরো বিভিন্ন দিকে নিতে পারবেন। সরাসরি হচ্ছে আত্মা সদৃশ বা আত্মার সাথে কানেক্টেড, সেলফ অ্যাক্টিং, যা নিজে নিজে কাজ করতে থাকে, অটোমেটিকলি চলমান থাকে কাজ, ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্স, তাহলে স্পিরিট, আত্মা এবং ভাইটাল ফোর্স দুইটাকে স্যামুয়েল হ্যানিম্যান প্রকাশের জন্য আলাদা করেছেন এবং দুইটার সাথেই একটা ইন্টারলিঙ্কড তৈরি করেছেন। এভরিহোয়ার প্রেজেন্ট ইন হিজ অর্গানিজম, যা সব জায়গায়, প্রত্যেকটা স্তরে, প্রতিটা কোষে, প্রতিটা অর্গান, প্রতিটা সিস্টেম, প্রতিটা পার্টে, বাহ্যিকভাবে, আভ্যন্তরীণভাবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গায় এবং বৃহত্তর জায়গায়, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার
স্ট্রাকচার অফ বডিতে অথবা ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ বডিতে এটা থাকে। এভরিওয়্যার প্রেজেন্ট ইন হিজ অর্গানিজম, মানে দেহের সব জায়গায়, অস্তিত্বের সকল জায়গায় এই ভাইটাল ফোর্স যা অটোমেটিকলি কাজ করে, নিজে নিজে কাজ করতে থাকে, যাকে আলাদা করে সুইচিং করতে হয় না, আলাদা করে সুইচিং করে অন অফ করতে হয় না। সেলফ অ্যাক্টিং, সেলফ অ্যাক্টিং, নিজে নিজেই তা অ্যাক্টিং বা চলমান থাকে, কর্ম সম্পাদন করতে থাকে, এই জিনিসটাকে বলা হয়েছে। এবং এই জিনিসটা সব জায়গায়, অস্তিত্বের সকল জায়গায় উপস্থিত থাকে, প্রেজেন্ট থাকে। এটা কি করে? দ্যাট ইজ প্রাইমারিলি ডিরেঞ্জড, এই অংশটাই সর্বপ্রথম, সবার আগে, ফান্ডামেন্টালি, মৌলিকভাবে ডিরেঞ্জড হয়, বিকৃত হয়। বাংলা অনুবাদে বলা হয়েছে বেসুরিল হয়, ডিসহারমোনিয়াস হয়, অসুস্থ হয়, বিশৃঙ্খল হয়, আমরা যেই শব্দই বলি না কেন। এবং এটাকে বলা হয়েছে ইট ইজ ওয়ানলি, এবং এটাই একমাত্র, মানে একমাত্র এই অংশটাই যা এরকম, তার যে গুণগুলো বলা হয়েছে, তার স্ট্রাকচার কিরকম, এই জিনিসটাই প্রথমে কি হয়, দ্যাট ইজ প্রাইমারিলি ডিরেঞ্জড, প্রথমেই অসুস্থ হয়, বাই দ্য ডাইনামিক, এখানে ফুটনোট 1 আছে, বাই দ্য ডাইনামিক ইনফ্লুয়েন্স, একটা গতিশীল ডাইনামিক প্রভাব দ্বারা। এখানে বলা হয় নাই কোনো মেকানিক্যাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে অসুস্থ হয়, বলা হয়নি কোনো জীবাণু, মাইক্রোব, এরকম কেমিক্যাল কম্পোজিশন, এই জাতীয় কোনো ব্যাপার, ন্যাচারাল রোগের কারণ এটা বলা হয়নি। প্রথমে অসুস্থ হয় স্পিরিচুয়াল ভাইটাল ফোর্স, যা অস্তিত্বের সব জায়গায় উপস্থিত থাকে, এভরিওয়্যার প্রেজেন্ট, এবং তা প্রথমেই অসুস্থ হয় ডিরেঞ্জড বাই দ্য ডাইনামিক ইনফ্লুয়েন্স, অন্য আরেকটি ডাইনামিক গতিশীল প্রভাব দ্বারা সে অসুস্থ হয়, প্রভাবিত হয়, ডিরেঞ্জড হয়। আপন ইট অফ এ মরবিফিক এজেন্ট ইনিমিক্যাল টু লাইফ, এমন একটি জায়গা থেকে যা তা আসে যা মরবিফিক এজেন্ট, যাকে বলা হয়েছে মরবিফিক এজেন্ট। মরবিফিক এজেন্ট বলতে আপনি একটা দূষিত বায়ু বলতে পারেন, দূষিত বাতাস বলতে পারেন, একটা জীবাণু বলতে পারেন, একটা এরকম মাইক্রোস্কোপিক কোনো কেমিক্যাল কম্পোজিশন বলতে পারেন, অথবা রোগ সৃষ্টিকারক এমন কোনো সাইকোলজিক্যাল কারণ বলতে পারেন। সেগুলো আলাদা আছে, বাহিরে আছে। ওই জিনিসটা থেকে নির্গত, ওই জিনিসটা থেকে নিঃসৃত এমন একটা এনার্জি আমার দিকে আসছে, আমার দিকে এসে আক্রমণ করছে, বা মানুষের বডিতে এসে আক্রমণ করছে, যা সূক্ষ্ম ভাইটাল ফোর্সকে ডাইনামিক ভাবে আক্রান্ত করে। অর্থাৎ কোনো একটা জীবাণুর সরাসরি আক্রমণ মানুষের বডিতে রোগ সৃষ্টি করার জন্য জরুরি না। ন্যাচারাল রোগে যখন তার বডি ওই রকম ভাইটাল ফোর্সের জায়গা থেকে ডাইনামিকলি অসুস্থ হয়, তখন যে মেকানিজমটা ঘটে, এখানে বলা হয়েছে আপন ইট, মানে তার উপরে যে ইনফ্লুয়েন্সটা পড়ে, অফ এ মরবিফিক এজেন্ট, একটা রোগ সৃষ্টিকারক প্রতিনিধি থেকে। এখন প্রতিনিধি বলতে আমি যা বুঝিয়েছি এগুলো ছাড়াও আরো আসতে পারে, এগুলো থাকতে পারে, ইভেন একটা জীবাণু এখানে থাকতে পারে। এজন্য বলা হয় স্যামুয়েল হ্যানিম্যান জীবাণু বা মরবিফিক এজেন্ট যখন শব্দটা বলেছেন, জীবাণুর মাধ্যমে রোগ সৃষ্টি হয় এই কথাও বলেন নাই। একইভাবে মরবিফিক এজেন্টের মধ্য দিয়ে উনি তখনকার সময়ে, আরো 250 বছর পূর্বেই, জীবাণুর অস্তিত্বকে স্বীকার করেছেন, জীবাণু আছে তা উনি উপলব্ধি করেছেন, এটা প্রমাণ করে। কিন্তু ফান্ডামেন্টালি
জীবাণু বডিতে আসতে হবে, বডিতে ইন করতে হবে, জীবাণু তারপর বডিতে এসে রোগ তৈরি করবে এবং জীবাণুর উপস্থিতি বডি থেকে দূর করতে হবে, এমন কিছু উনি বলেননি। সম্পূর্ণই ব্যতিক্রম, হায়ার সেন্স থেকে, উচ্চতর এবং ডিফারেন্ট সেন্স থেকে যে কথাটা বলেছেন, এই জিনিসটা হচ্ছে কি, ইনফ্লুয়েন্স আপন ইট অফ এ মরবিফিক এজেন্ট ইনিমিক্যাল টু লাইফ। এবং এই মানে দেহের জন্য, জীবনের জন্য, ইনিমিক্যাল টু বডি বলতে পারতেন, ইনিমিক্যাল টু পার্টস বলতে পারতেন, জীবনের জন্য। এখানে জীবন, জীবন কিন্তু আসলে জাস্ট একটা মেটেরিয়াল বডি না। একটা মানুষের যখন বলি যে তার জীবন চলে গেল, তার বডিটা থেকেই যায়, জীবনটাই চলে যায়। এখন যেই জিনিসটা এই ইনিমিক্যাল টু লাইফ, মানে জীবনের জন্য ইনিমিক্যাল, জীবনের জন্য ক্ষতিকর, জীবনের জন্য যা মরবিফিক এজেন্ট, সেটা এই জীবন যেমন একটা ডাইনামিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, জীবনের যেমন ফিজিক্যাল স্ট্রাকচার আসার পূর্বেই জীবনের অস্তিত্ব হয়, এবং ফিজিক্যাল স্ট্রাকচারের আরো উচ্চতর, ক্ষুদ্রতর, সূক্ষ্মতম একটা অস্তিত্ব হচ্ছে লাইফ, যার সাথে স্পিরিট, ভাইটাল ফোর্স, স্পিরিচুয়াল ডাইনামিক ফোর্সের কানেকশন। এই লাইফ বা স্পিরিচুয়াল ফোর্স বা ভাইটাল ফোর্সের উপর আক্রমণ করবে আর একটা কেমিক্যাল, কেমিক্যাল ওই পর্যন্ত যেতেই পারবে না যতক্ষণ না কেমিক্যাল বা কোনো রোগ জীবাণুর ডাইনামিক এজেন্ট, ডাইনামিক ইনফ্লুয়েন্স তৈরি করবে, ততক্ষণ পর্যন্ত সেখান পর্যন্ত পৌঁছতে পারবে না। এটা হচ্ছে বিষয়। এজন্য রোগ সৃষ্টির জায়গাটা হচ্ছে ভাইটাল ফোর্স, এবং ভাইটাল ফোর্স কোথায় থাকে? আমাদের অস্তিত্বের সকল জায়গায় উপস্থিত থাকে। সর্বপ্রথম কোন জায়গাটা অসুস্থ হয়? আমাদের অস্তিত্বের অসুস্থতার শুরুটা যখন হয়, জিজ্ঞেস করে ডাক্তার আমার পেট ব্যথাটা কেন হয়, ডাক্তার বলল যে লিভারের সমস্যা, আপনি কি মনে করেন? ডাক্তার কেন বলছেন যে লিভারের সমস্যা যখন বলা হয়, তাহলে প্রশ্ন করতে হবে লিভারের সমস্যাটা কেন হইলো। কনস্টিপেশন হয়েছে, লিভার কাজ করতেছে না এজন্য। ঠিক আছে, এখন লিভারের ওষুধ দিতে হবে। এখন লিভার কাজ করতেছে না কি জন্য, ওই পর্যন্ত যেতে হবে। এভাবে যখন আমরা রুট যাব, তখন আরো বিস্তৃত, সূক্ষ্ম, ফান্ডামেন্টাল, পিওর কনসেপ্ট অফ ডিজিজ খুঁজে পাবো ফ্রম সেমিল হ্যানিম্যান। পিওর কনসেপ্ট অফ ডিজিজ হচ্ছে লাইফ ফোর্স থেকে রোগটা তৈরি হয়, এবং লাইফ ফোর্স আমাদের অস্তিত্বের সব জায়গায় বিরাজমান থাকে। ফান্ডামেন্টালি সর্বপ্রথম লাইফ ফোর্স অসুস্থ হয়, এবং সেটা কিসের মাধ্যমে অসুস্থ হয়? একটা মরবিফিক এজেন্টের ডাইনামিক আক্রমণের মাধ্যমে হয়। এজেন্ট মরবিফিক, সেটা কেমিক্যাল কম্পোজিশন, জীবাণু, দূষিত বায়ু, দূষিত বাতাস, দূষিত খাবার, দূষিত কোনো হচ্ছে যে কি বলে, পলিউটেড বিহেভিয়র, খারাপ আচরণ, খারাপ, মানে সবকিছুই থাকতে পারে ওইগুলোতে, কিন্তু ওইটাতে তার নিজস্ব একটা ডাইনামিক ইনফ্লুয়েন্স থাকতে হবে, যা লাইফ পর্যন্ত আসতে হবে। ডাইনামিক ইনফ্লুয়েন্স লাইফ পর্যন্ত আসবে, মরবিফিক এজেন্ট তৈরি করবে, এবং সেখানে রোগ তৈরি হবে। যদি এটা না ঘটে, স্রেফ একটা জীবাণু নিঃশর্তভাবে, আনকন্ডিশনালি, যা ডাইনামিক মরবিফিক এজেন্টের মতো ডাইনামিক ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে না, তখন আনকন্ডিশনালি একটা জীবাণু একটা রোগ তৈরি করতে পারবে না। এটা হচ্ছে এটার আরেকটা ভিন্ন মানে অর্থ। যার কারণে দেখবেন যে এই মহামারীর সময়ে, করোনা ভাইরাসের সময়ে, একজন ব্যক্তি আক্রান্ত হওয়ার পরে ঘরের মা, ঘরের বাবা, ভাই বোন বা অন্যরা, অনেক অনেক ঘরে আক্রান্ত হয়েছে, অনেক ঘরে দেখা গেছে যে তারা সেবা করেছে, পাশে বসেছে, পাশে টাচ করেছে, সারাক্ষণ সেবা শুশ্রূষা করেছে, তারপরও তারা অসুস্থ হয় নাই। শুধুমাত্র নিঃশর্তভাবে একটা জীবাণু আনকন্ডিশনালি একটা রোগ তৈরি করতে পারে না, যতক্ষণ ডাইনামিক ইফেক্ট তৈরি না করে। আবার দেখবেন যে করোনার সময় বা বিভিন্ন মহামারীর সময় এটা দেখা যায়, এবং আমরা এই কোভিডের সময়, কোভিড-19 এর সময় যেটা দেখেছি, নিজেকে 100% প্রোটেকশন, যে ব্যাপারগুলো আছে, প্রোটেকশন ম্যানেজমেন্ট দিয়ে রেখেছেন অনেক ডাক্তারগণ, নার্সগণ, যারা সারাক্ষণ নিজেকে প্রোটেকশনে রেখেছেন, এবং
আপনার জীবাণুনাশক যত ঔষধ স্প্রে বা এগুলো ব্যবহার করেছেন, তারপরও সেখান থেকে প্রচুর পরিমাণে ডাক্তার, নার্সেস, সেবা শুশ্রূষাকারী মারা গেছেন। অথবা এমন কাজ করেন নাই, তারাও হঠাৎ করে দেখা গেছে যে কোভিডে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন, মারা গেছেন। এর কারণটা কি? এর কারণটা হলো যে জীবাণু যেই ব্যক্তির বডিতে আছে, সেই ব্যক্তির বডি থেকে আরেকজন ব্যক্তির বডিতে যাওয়ার জন্য এই প্রোটেকশন আসলে তাকে রক্ষা করতে পারে না। কারণ জীবাণু যখন ডাইনামিক ভাবে যাবে, যখন আপনি এটাকে জাস্ট মেটেরিয়াল একটা অর্গানিজম মনে করবেন, তখন ঠিক আছে, আপনার প্রোটেকশন আপনাকে অনেকটা রক্ষা দিচ্ছে, এতটুকু ঠিক আছে। কিন্তু এটা তো জাস্ট এটা মেটেরিয়াল এক্সিস্টেন্স, এটা ঠিক। জীবাণুরও একটা মেটেরিয়াল এক্সিস্টেন্স আছে, একটা বস্তুগত স্ট্রাকচার আছে, একটা বডি আছে। যেহেতু এটা একটা আপনার সেল, এটা একটা আপনার জীব, এটা একটা প্রাণী, এটার প্রাণ আছে, এটার ইন্টারনাল ফিজিওলজি আছে। কিন্তু জীবাণুটা নিঃশর্তভাবে ওই ব্যক্তির বডিতে রোগ তৈরি করতে পারে নাই, যার কারণে সরাসরি সংস্পর্শ গিয়েও অনেকে অসুস্থ হয় নাই। আবার 100% প্রোটেকশন দিয়ে অসুস্থ হয়েছেন, আক্রান্ত হয়েছেন। যদি হোমিওপ্যাথিক কনসেপ্ট অফ ডিজিজ আপনার না জানা থাকে, তখন ব্যাপারটাকে হিসাবে মেলাতে পারবেন না যে 100% সকল সময়ে প্রোটেকশন দিয়ে রাখলাম, তারপরে কিভাবে অসুস্থ হয়ে গেলাম, তারপরে তিনি কিভাবে অসুস্থ হয়ে গেল। বাজারে গেছে, আসছে, অসুস্থ হয়ে গেছে। এখন যে ব্যক্তির কোভিড থাকবে, সে যদি বাজারে যায়, ওইখানে গিয়ে একটা জায়গায় অবস্থান করে, তার বডি থেকে নিঃসৃত যেই আপনার একটা ফ্লেভার বডিতে যাবে, তার শ্বাসটা যাবে, ওইটাই এনাফ একটা মানুষকে অসুস্থ করার জন্য, যদি ডাইনামিক ইফেক্টটা তৈরি করার মতো সাসসেপ্টিবিলিটি আক্রান্ত বা গৃহীত ব্যক্তির থাকে। এখন দেখা গেল যে প্রোটেকশন কি বলে ভেদ করে জীবাণু আক্রমণ করেছে বা রোগ তৈরি করেছে, এর মানেটা হলো যে জীবাণু সরাসরি ভিতরে যেতে হয় নাই। জীবাণু না গিয়েই আপনার হচ্ছে এটার ডাইনামিক ইফেক্টটা চলে গেছে। ডাইনামিক ইফেক্ট এরকম কাপড় দিয়ে, আপনার এরকম মাস্ক পরে এটা আটকানো যায় না। ঠিক আছে? এজন্য ডাক্তার স্যামুয়েল হেনিম্যান একটা জায়গায় সেই কত বছর আগে লিখেছিলেন যে যিনি অসুস্থ, যিনি আক্রান্ত, যিনি কোনো একটা রোগ, জীবাণু থেকে রোগ আক্রান্ত অলরেডি হয়ে গেছেন, অথবা তার একটা এরকম ডাইনামিক এজেন্ট তৈরি করার মতো বডিতে রোগ আছে, ইনি যখন একটা চিঠি লিখবেন, ক্রনিক ডিজিজে সম্ভবত পড়েছিলাম, এটা হুবহু আমার মনে নাই, ইনি চিঠি লিখবেন, চিঠিটা তখনকার সময় উদাহরণ চিঠি ছিল, তো এখনকার সময়ে আমরা আমাদের জায়গা থেকে উদাহরণগুলো আরো সূক্ষ্মভাবে নিতে পারবো, এবং আমরা যারা রিমোট হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, জায়গাটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়, আমরা বুঝতে পারি। আমরা যখন রিমোট হোমিওপ্যাথির সেন্স থেকে বুঝবো, জিনিসটা আরো ক্লিয়ার হবে। সে বিষয়টা আমরা আরো পরে যাচ্ছি। তো একজন ব্যক্তি, আক্রান্ত ব্যক্তি চিঠি লিখেছেন, চিঠিটা পোস্টিং করা হবে, পাঠানো হবে, একজন পাঠক চিঠিটা পড়বেন। তার বডিতে যদি ওই ব্যক্তির রোগের ডাইনামিক এজেন্ট গ্রহণ করার মতো পূর্ব শর্ত থাকে বা সাসসেপ্টিবিলিটি থাকে, তখন তিনি চিঠিটা পড়বেন, তিনি অসুস্থ হয়ে যাবেন। জাস্ট হাতের স্পর্শ এই কাগজে লাগছে, তিনি কাগজটার কাছাকাছি ছিলেন, কাগজটাই কত সূক্ষ্মতর চিন্তা, যেই চিন্তাটা তখনকার সময়ের জন্য অস্বাভাবিক, অসম্ভব রকমের একটা কঠিন কাজ ছিল। কারণ তখনও জীবাণু আবিষ্কৃতই হয় নাই, তখনও জীবাণুর এই মানে এত সূক্ষ্মভাবে কাজ করতে পারে এই চিন্তাটাই আসে না। আর তখনকার সময় উনি ডাইনামিক এজেন্টের কথা বলছেন, জীবাণু থেকেও আরো উচ্চতর কথা বলছেন, যে এরকম চিঠি লিখবে, চিঠিটা ওই পাঠক পড়বে, পাঠক অসুস্থ হতে বাধ্য হবে। তো এখন এই বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, হাজারো ডাক্তার, নার্সেস অসুস্থ হয়েছেন সকল প্রোটেকশনের পরে, সকল ম্যানেজমেন্টের পরে। এর কারণ হলো ডাইনামিক ইনফ্লুয়েন্সটা তাদের বডিতে অলরেডি চলে গেছে, এবং ডাইনামিক ইনফ্লুয়েন্সটা তাদের বডির এই বাহ্যিক এক্সটার্নাল কাপড় বা এক্সটার্নাল আরো যত ম্যানেজমেন্ট আছে, কেমিক্যালস আছে, সেগুলো তাকে প্রোটেকশন দিতে পারে নাই। তো এজন্য আপনার ডিজিজ কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি। স্যামুয়েল হেনিম্যান বারবার কথাগুলো ঘুরিয়ে ভিন্নভাবে, ভিন্ন মানে বাক্যে কেন বলেছেন, এটার তাৎপর্য আছে, তাৎপর্য বুঝতে হবে। আমরা সামনের দিকে যাই, বেশি ব্যাখ্যার দিকে গেলে অ্যাফোরিজম শেষ করতে কষ্ট হয়ে যাবে। It is only the vital food deranged to such an abnormal state. আবারও বলছেন কি, এটাই অসুস্থ হয় যা জীবনী শক্তি, এবং একমাত্র জীবনী শক্তিটাই এরকম একটা ডাইনামিক এজেন্টের মাধ্যমে প্রথমে অসুস্থ হয়, এবং অনলি দ্য ভাইটাল ফোর্স।
একমাত্র জীবনী শক্তিটাই ডিরেঞ্জড হয় এবং টু সাচ অ্যান অ্যাবনর্মাল স্টেট, এরকম একটা অস্বাভাবিক স্টেটে যায়। এখন এই জীবনী শক্তি, জীবাণুর ডাইনামিক এজেন্ট, স্পিরিচুয়াল ব্যাপার, সেলফ অ্যাক্টিং ব্যাপার, সবগুলোই তো আসলে অদৃশ্য, ইনভিজিবল, ডাইনামিক, সবগুলোই। এবং এই ব্যাপারগুলোর কোনোটাই প্রত্যক্ষভাবে দেখা যায় না, যান্ত্রিকভাবে দেখা যায় না। জীবনী শক্তির টাচ করা বা দেখানো সম্ভব না, অথচ এমন একটা পার্ট নিয়ে স্যামুয়েল হ্যানিম্যান এত জোর দিয়ে কথা বলছেন, এত গুরুত্ব দিয়ে কথা বলছেন, এত রিপিটেশন করতেছেন কথাগুলোতে, যার কারণে আসলে হোমিওপ্যাথিকে আমরা হজম করতে কষ্ট হয়, হোমিওপ্যাথিকে গ্রহণ করতে কষ্ট হয়, আধুনিক বিজ্ঞানের সাথে হোমিওপ্যাথির সমন্বয় সাধন করতে আমাদের কষ্ট হয়। এবং একইভাবে আধুনিক বিজ্ঞান বলতে আমরা যাকে বুঝি, সেই আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীগণ হোমিওপ্যাথিকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না। এত অ্যাডভান্স মন্তব্য স্যামুয়েল হ্যানিম্যান করেছেন, 250 বছর আগের অ্যাডভান্স মন্তব্য এখনো পর্যন্ত ব্যালেন্স তৈরি করতে পারছে না। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। It is only the vital force deranged to such an abnormal state that can furnish the organism with its disagreeable sensations. এবার কি বলছেন? যখন এই ভাইটাল ফোর্স অসুস্থ হলো, তখন ভাইটাল ফোর্স কি করে? নিজেকে প্রকাশ করে পুরা অর্গানিজমকে, পুরো মানুষটাকে, পুরো অস্তিত্বকে, পুরো দেহ, বডি, ফিজিক্যাল বডি, মেন্টাল বডিকে তখন ডিসএগ্রিয়েবল সেন্সেশন তৈরি করে। মানে ডিসএগ্রিয়েবল সেন্সেশন বলতে কি বুঝি? আমার বডির কিন্তু একটা ন্যাচারাল সেন্সেশনস আছে। আমি আমার বডিটা নিয়ে যখন ন্যাচারালি চলছি এত বছর ধরে সুস্থ থাকলে, তখন বডির ওজন ফিল করি না। যখন অসুস্থ হব, বডিটা ভার লাগবে, হাতটা ভার লাগবে, শরীরটা আর চলতে চাইবে না। আমার বডিটাই আমার কাছে যেন একটা বিশাল বোঝার মতো লাগবে, ভারী বোঝার মতো লাগবে। আমার মনটাই আমার কাছে অনুভূতিতে কাজ করবে যে আমার মনটা এখন অনেক ভারী। মানে মনের ভারী কি ওজনটা বিষণ্ণতা দিয়ে, ডিপ্রেশন দিয়ে, হতাশা দিয়ে, ইভেন এই জীবন আর রাখতে চায় না, এই জীবনের ভার আর বহন করতে পারি না, এই জীবনের কষ্ট আর নিতে পারছি না, এই জীবনকে আর রেখে লাভ কি, এই জাতীয় কথাগুলো যখন মানুষ অসুস্থ হয়ে বলে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে তার লাইফের সেন্সটা তাকে একটা ডিসএগ্রিয়েবল সেন্স তাকে দিচ্ছে, একটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত একটা সেন্স তাকে দিচ্ছে, যে সেন্সের কারণে তার লাইফ, তার বডি তার কাছে এখন বোরিং, তার মন তার কাছে বোরিং। যেই মন থেকে হাসি আসতো, যে আবেগ থেকে হাসি, আনন্দ, উচ্ছ্বাস আসতো, যে বডি থেকে তার কাজ করার উদ্যম, স্পিড আসতো, যে বডি থেকে তিনি ফিজিক্যাল ওয়ার্কিং করতেন প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা, সেই ফিজিক্যাল বডি এখন বলছে শুয়ে থাকো, শুয়ে থাকো, সারাক্ষণ শুয়ে থাকো। এই ডিসএগ্রিয়েবল সেন্সেশন, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য সেন্সেশন জীবনী শক্তি ডেভেলপ করছে। প্রথম কাজ এটা জীবনী শক্তির। তাহলে আপনার কেমিক্যাল প্যাথোলজিতে পৌঁছার আগেই সেন্স ডিসএগ্রিয়েবল করে and incline it to the irregular process which we call disease। এবং এভাবে এই সেন্সটাকে বা এই অর্গানিজমকে সামগ্রিকভাবে একটা রেগুলার স্ট্রাকচার থেকে ইরেগুলার স্ট্রাকচারে নিয়ে যায়, ইরেগুলার ফাংশনিং তৈরি করে, ইরেগুলার সেন্সেস তৈরি করে। মানে অস্বাভাবিক ইরেগুলারিটি বলতে এখানে তার রুটিন মাফিক সে আর কাজ করছে না, তার রুটিন ওয়ার্কিং থেকে সে বিচ্যুত হয়েছে, তার নর্মাল ন্যাচারাল ওয়ার্কিং থেকে সে বিচ্যুত হয়ে এখন একটা ইরেগুলার প্রসেসে চলে গেছে, যার মাধ্যমে ডিসএগ্রিয়েবল সেন্সেশন তৈরি করছে। আর এই বিষয়টা কি আমরা বলছি কি হুইচ ইউ কল ডিজিজ, এই বিষয়টাকে আমরা ডিজিজ বলছি। সুতরাং একজন মানুষ যখন বলে, ডাক্তার আমার খুব পেট ব্যথা, আমার অনেক কষ্ট, আমার মাথা ব্যথা, আমার খুব খারাপ লাগে, আমার কিচ্ছুই ভালো লাগে না, আমার এখন সন্তান ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, পরিবার ভালো লাগে না, বিজনেস ভালো লাগে না, যে বিজনেসের জন্য তিনি রাত দিন পরিশ্রম করতেন, নিদারুণ পরিশ্রম করতেন, সেই বিজনেস এখন তার কাছে অসহ্য লাগে, ব্যবসা বাণিজ্য এখন তার ভালো লাগে না, এখন টাকা আর্নিং এর দিকে তার আর আগ্রহ কাজ করে না, এখন টাকা আর্নিং এর দিকে আগ্রহ কাজ করে না, ব্যবসা ভালো লাগে না,
এটাও রোগের গুরুত্বপূর্ণ অংশ। এই কথাটা স্যামুয়েল হ্যানিম্যানের মতো ব্যক্তি এভাবে উচ্চ আওয়াজে বলতে সক্ষম হয়েছেন। এটাও যে রোগের মৌলিক অংশ এবং এটাই প্রথম অংশ জীবনী শক্তির পরে। এই ডিসএগ্রিয়েবল সেন্স গুলো যখন ডেভেলপ করছে, এগুলোই আসলে অসুস্থতা এবং এগুলো নিয়েই রোগীরা প্রথমে বিরক্ত হয়, কষ্ট ফিল করা শুরু করে এবং তখন ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে এই কথাগুলো পেশ করে। ডাক্তার বলে আপনার ব্যবসা ভালো লাগে না, রোগ তো নাই, পরীক্ষা তো করলাম, কোথায় কোনো রোগ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ব্যবসা ভালো লাগে না, মন ভালো নাই, সন্তান ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, এগুলো রোগ না। মানে তাহলে বোঝা গেল একজন হোমিওপ্যাথ রোগের সংজ্ঞাটা অবশ্যই আলাদা করে শিখতে হবে। হোমিওপ্যাথিক কনসেপ্ট অফ ডিজিজ যদি আধুনিক কনসেপ্ট অফ ডিজিজের সাথে একাকার হয়ে যায়, তাহলে যে গোলযোগ তৈরি করবে তা তা হলো কি, তিনি ডিসএগ্রেবল সেন্সেশনকে রোগ মনে করবেন না যতক্ষণ পর্যন্ত একটা মেটেরিয়াল ব্যত্যয় বা বিশৃঙ্খলা বা প্যাথোলজি ডেভেলপ না করবে, যতক্ষণ রক্ত বেড়ে না যাবে, রক্তের পরিমাণ এক জায়গায় জমাট না হয়ে যাবে, রক্তের পরিমাণ কমে না যাবে, যতক্ষণ পর্যন্ত পচন না ধরবে, ঘা না হবে, অর্গানটা বড় না হয়ে যাবে, অর্গানটা ছোট না হয়ে যাবে, শুকিয়ে না যাবে, যতক্ষণ পর্যন্ত একটা ইনফেকশন তৈরি না হবে, প্রদাহ তৈরি না হবে, যতক্ষণ পর্যন্ত একটা কেমিক্যাল কম্পোজিশন আমার ঘাটতিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আধুনিক মানে পরিভাষায় আমার এই ভালো না লাগা, খারাপ না লাগা, জীবনটা ভার লাগা, এটা রোগীর ডিফিনিশনে যাচ্ছে না। প্রকৃতপক্ষে বলা হচ্ছে আপনি সুস্থ, আপনার পরীক্ষা করা হয়েছে, 10টা পরীক্ষা করলাম, কোথাও কোনো রোগ খুঁজে পায় নাই। যেটা 6 নম্বর এফোরিজমে আমরা পড়েছিলাম পাদটিকায়, যেন কোথাও রোগটা লুকিয়ে আছে, 7 নম্বর এফোরিজমে পড়েছিলাম। অথচ রোগটা জীবনী শক্তি থেকে অলরেডি ক্রিয়েটেড, অলরেডি সে প্রকাশ করছে তার ডিসএগ্রিয়েবল সেন্সেশন থেকে। ডিসএগ্রিয়েবল সেন্সেশনটা ফিজিক্যাল বডিতে হচ্ছে, মেন্টাল বডিতে হচ্ছে, এবং এই ভাইটাল ফোর্স থেকে অলরেডি শুরু। ভাইটাল ফোর্স সে মানে অটোমেটিক অ্যাকশন করে সুস্থ অবস্থায়, অটোমেটিক মেকানিজম তার চলমান থাকে। যেহেতু অলরেডি ভাইটাল ফোর্স অসুস্থ, সে অলরেডি ভাইটাল ফোর্স অসুস্থ অবস্থায় অটোমেটিকলি হচ্ছে রোগের বহিঃপ্রকাশ শুরু করে দিচ্ছে। এরপর আমরা যাই হুইচ ইউ কল ডিজিজ, যাকে আমরা রোগ বলি। মানে হোমিওপ্যাথিক কনসেপ্ট অফ ডিজিজ, আমরা ডিজিজটা কি এটা বুঝলাম, এটা বোঝাটা খুবই জরুরি। এটা না বুঝলে মানে টোটাল চিকিৎসা পদ্ধতি এখানে নষ্ট হয়ে যাবে, এবং অন্য কোনো চিকিৎসা পদ্ধতির সাথে তখন আর কোনো আলাদা যে স্বতন্ত্র জায়গা, স্বতন্ত্র সুপেরিয়রিটি, আলাদা মূল্যায়নের জায়গা, এটা থাকবে না। আমরা আধুনিক হোমিওপ্যাথি করতে চাই বা আধুনিক বিজ্ঞানকে একসাথে অ্যাডজাস্ট করতে চাই, যদি আপনি করতে পারেন আপনার মৌলিক জায়গাকে নষ্ট না করে, এটাকে গ্রহণ করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু ফান্ডামেন্টাল হোমিওপ্যাথিক সেন্স, হোমিওপ্যাথিক ফিলোসফিক্যাল সেন্স, অর্গান অফ মেডিসিনের সেন্স বিকৃত করে, নষ্ট করে, না বুঝে আপনি হোমিওপ্যাথি করছেন, অথচ স্যামুয়েল হ্যানিম্যানকেই আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার এই প্রমাণিত কথাগুলোকে আপনি মূল্যায়ন না করে, অনুভব না করে অন্য আরেকটা সেন্স বা থিওরি নিয়ে কাজ করছেন, তখন সেটা আসলে পিওরলি হোমিওপ্যাথি আর থাকে না, যাকে আমরা অপহোমিওপ্যাথি বলছি বা অপহোমিওপ্যাথি বলতে বাধ্য হচ্ছি। ফর এজ এ পাওয়ার ইনভিজিবল ইন ইটসেলফ, যেই জীবনী শক্তি ইনভিজিবল, অদৃশ্য, ডাইনামিক, সেই জীবনী শক্তি এই সেন্সেশনের ডিসএগ্রিয়েবল অবস্থা তৈরি করছে, অ্যান্ড ওয়ানলি কগনিজিবল বাই ইটস ইফেক্টস অন দ্য অর্গানিজম। এবং এই অদৃশ্য, অসুস্থ, ডিরেঞ্জড, ডিসহারমোনিয়াস ভাইটাল ফোর্স আমরা তখনই দেখতে পাই বা মূল্যায়ন করতে পারি বা চিহ্নিত করতে পারি, কগনিজিবল করতে পারি, আইডেন্টিফাইং করতে পারি, যখন সে তার অ্যাকশন বা ইফেক্টস তৈরি করে অন দা অর্গানিজম। তাহলে অসুস্থ জীবনী শক্তিকে দেখার ব্যাপারটা জরুরি না, তার কাজ দেখাটা জরুরি। ইলেকট্রিসিটির উপস্থিতি আছে কি নাই তা বোঝার জন্য আমার উপরের ফ্যান লাইট অন অফ করলে আমরা বুঝতে পারি তার কাজ দিয়ে বিদ্যুৎ আছে কি নাই, অথবা অন্য কোনো যান্ত্রিক পরীক্ষার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে ইলেকট্রিসিটি আছে কি নাই। ইলেকট্রিসিটি থাকার জন্য
বা না থাকার জন্য এটাকে দেখাটা জরুরি না, তার কাজ দেখাটা জরুরি। কাজের মাধ্যমে সে প্রকাশ করছে আমি আছি, কাজের মাধ্যমে প্রকাশ করছে আমি হাই ভোল্টেজ অবস্থায় আছি, কাজের মাধ্যমে সে প্রকাশ করছে আমি লোয়ার ভোল্টেজ অবস্থায় আছে, কাজের মাধ্যমে সে প্রকাশ করে যে সে ইরেগুলার ভোল্টেজে আছে, আপ এন্ড ডাউন করছে, আসছে যাচ্ছে, ইরেগুলার হচ্ছে। হঠাৎ করে দেখা গেলো যে আমার লাইট নষ্ট হয়ে গেল, ফ্যান নষ্ট হয়ে গেল, ফ্রিজ নষ্ট হয়ে গেল, ল্যাপটপ নষ্ট হয়ে গেল, ইরেগুলার প্রসেস। এখানে হচ্ছে অস্বাভাবিক কার্যক্রম সে শুরু করে দিচ্ছে অলরেডি। রেগুলার প্রসেসে ব্যালেন্স স্টেটে যখন সে সার্কুলেট করবে তার এনার্জি, তার ডাইনামিক ফোর্স, তার ডাইনামিক ইনফ্লুয়েন্স, তখন ব্যালেন্স স্টেটে ফিজিক্যাল বডি তথা লাইট, ফ্যান, ল্যাপটপ, ফ্রিজ এগুলো ঠিকঠাক মতো কাজ করবে। আমার ল্যাপটপ নিয়ে এখন আমি বসে কাজ করছি, তার প্রোগ্রামিং গুলো ঠিক মতো কাজ করছে। এখন এখানে যদি এনার্জি ফিল্ড থেকে, যে এনার্জিটা এখানে ল্যাপটপটা অন করার জন্য আমার জন্য জরুরি, সে এনার্জিটাই না থাকে, তাহলে অবশ্যই এটাকে আমি চালু করতে পারবো না। ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করলেও সেখানে এনার্জি লাগবে। এখন ইলেকট্রিসিটি কানেকশন করে যখন আমার ল্যাপটপ চলছে, ফ্রিজ চলছে, ফ্রিজ এখানে ফ্রিজিং করছে, তার অর্থ হলো যে এখানে এনার্জি ফ্লোটা পর্যাপ্ত, পারফেক্ট এবং রেগুলার, ইরেগুলার না। যখন দেখবো যে কাজ ঠিক মতো করছে না, যখন দেখবো যে আমার ভালো জিনিস, নতুন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, অর্গান ড্যামেজ হয়ে যায় যেভাবে, আমার নতুন পার্টস নষ্ট হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমার এখানে পার্টসের বাহিরেও, শুধুমাত্র এই পার্টসের সাথে কম্পেয়ার করলে কম্পেয়ারটা পারফেক্ট হয় না, কারণ এই পার্টসের সাথে ইলেকট্রিসিটির কানেকশনটা, ইন্টার কানেকশনটা এতটা বেশি না, এর একটা আলাদা সেপারেশন অবস্থা আছে। কিন্তু আমাদের ফিজিক্যাল বডি ভাইটাল ফোর্সের সাথে ইন্টার কানেক্টেড এত বেশি, এত বেশি যে এটাকে কোনোভাবে আপনি আলাদা করতে পারবেন না। ইলেকট্রিসিটি থেকে আপনার ল্যাপটপ, ফ্রিজ, ফ্যান আলাদা করবেন, অন্য জায়গায় নিয়ে যাবেন, সম্পূর্ণ আলাদা করে 1 মাস পরে আবার চালু করবেন, চালু হবে। কিন্তু জীবনী শক্তি থেকে বডিকে আলাদা করার মানে হচ্ছে বডি শেষ। এই বডিকে আর কখনোই অ্যাক্টিভ করা যাবে না, এই অর্গানকে আর কখনোই জাগ্রত করা যাবে না। এই অর্গানের আহ, যত ফাংশনিং আছে, ফাংশনিং গুলোকে, কেমিক্যাল ফাংশনিং গুলোকে, ফিজিওলজিক্যাল ফাংশনিং গুলোকে আর অ্যাক্টিভ করা যাচ্ছে না। তাহলে লাইফ ফোর্সের সাথে এই মেটেরিয়াল বডির কানেকশন অবিচ্ছেদ্যভাবে জড়িত, কোনোভাবেই বিচ্ছিন্ন বা বিচ্ছেদ করা যাবে না, কোনো সময়ের জন্যই না, একটা মোমেন্টের জন্য এটা করা যাচ্ছে না। এটা এতটা বেশি ইন্টারকানেক্টেড, এতটা বেশি আপনার ওতপ্রোতভাবে একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। মেটেরিয়াল উদাহরণগুলো আমি যেগুলো দিয়েছি সেই উদাহরণগুলো জাস্ট বোঝার জন্য, এটার সাথে ওই জীবন্ত মানুষের মানে বডি এন্ড লাইফ ফোর্সের কানেকশনটাকে ঠিক প্রকাশ করে না। এটা হচ্ছে সত্য কথা। আচ্ছা, তারপর আমরা যাই। এখানে বলা হয়েছে ইটস বাই ইফেক্টস অন দ্য অর্গানিজম, অর্গানিজমের উপর তার ইফেক্টের মাধ্যমে কগনিজিবল করে জীবনী শক্তির অসুস্থ অবস্থা। ইটস মরবিড ডিরেঞ্জমেন্ট ওনলি মেক ইটসেলফ নোন বাই দ্য ম্যানিফেস্টেশন অফ ডিজিজ ইন দ্য সেন্সেশন এন্ড ফাংশনস। এই যে অসুস্থ জীবনী শক্তি মরবিড ডিরেঞ্জমেন্ট তৈরি করে নিজের বডিতে একটা ডাইনামিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে, ডাইনামিক ইনফ্লুয়েন্স বা মরবিফিক এজেন্টের মাধ্যমে অসুস্থ হয়। সে কি করে? ম্যানিফেস্টেশন করে, প্রকাশ করে নিজেকে, নোন বাই দ্য ম্যানিফেস্টেশন, মেক ইটসেলফ। এই যে এর আগে দেখেন ডিরেঞ্জমেন্ট ওনলি মেক ইটসেলফ, নিজেকে প্রকাশ করে, নোন, মেক ইটসেলফ নোন বা নিজেকে প্রকাশ করে, নিজের আত্মপ্রকাশ করে বাই দ্য ম্যানিফেস্টেশন, প্রকাশের মাধ্যমে, অফ ডিজিজ, এই যে তার রোগের যেই শুরুটা হয়েছে, মানে প্রকৃতপক্ষে যাকে আমরা রোগ বলছি, এই রোগের প্রকাশটা করে কিভাবে? ইন দা সেন্সেশন, তার অনুভূতি অ্যান্ড ফাংশনস, অনুভূতি এবং কাজের বিশৃঙ্খলার মধ্য দিয়ে, অফ দুস পার্টস অফ দ্য অর্গানিজম এক্সপোজ টু দ্য সেন্সেস অফ দ্য অবজারভার অ্যান্ড ফিজিশিয়ান। এবং এই যে বিভিন্ন পার্টসে, বিভিন্ন সিস্টেমে আমার সেন্স এবং ফাংশনের বিশৃঙ্খলা, বিকৃতি তৈরি করবে, এটা প্রকাশ করবে অফ দ্য অবজারভার অ্যান্ড ফিজিশিয়ান, যিনি পর্যবেক্ষণ করবেন, যার এই পর্যবেক্ষণ করার ক্ষমতা আছে তার কাছে প্রকাশ করবে, এবং যিনি চিকিৎসক তার কাছে প্রকাশ করবে। চিকিৎসক সর্বাবস্থায় তার শর্তই হচ্ছে তিনি পর্যবেক্ষণশীল থাকতে হবে। সুতরাং এখানে অবজারভার এন্ড ফিজিশিয়ান দুইটাকে আলাদা করা হয়েছে। যে কোনো অবজারভার, যে কোনো পর্যবেক্ষণশীল ব্যক্তি এই সেন্সেশন এবং ফাংশনসের ডিসএগ্রিয়েবল কন্ডিশন, ডিসএগ্রিয়েবল ম্যানিফেস্টেশন বুঝতে পারবে, যিনি প্রকৃতপক্ষে অবজার্ভ করতে পারবেন। তিনি অবজার্ভ করার ক্ষমতা থাকলে তিনি বলবেন না যে না তোমার কোনো রোগ নাই, তোমার এই কষ্ট, তোমার এই অনুভূতি, লাইফের বার্ডেনিং অবস্থা, এই কষ্টকর মানসিক অবস্থা, কষ্টকর সেন্স, এগুলো ওই হচ্ছে রোগ।
বা এগুলোই তার রোগের বহিঃপ্রকাশ, ম্যানিফেস্টেশন, এটা একজন প্রকৃত পিওর পারফেক্ট অবজারভার বুঝতে পারবে এবং একজন ফিজিশিয়ান বুঝতে পারবে। যে ফিজিশিয়ানকে 14 নম্বর এফরিজমে বলা হয়েছে প্রকৃত অবজারভার হওয়ার ক্ষমতা রাখে যিনি, তিনি বুঝতে পারবে। এখানে ফিজিশিয়ান এবং অবজারভার আলাদা করা হয়েছে। দ্যাট ইজ বাই মরবিড সিমটম। এবং এটা কি? এই মরবিড অসুস্থতা জ্ঞাপক সিমটমস এর মাধ্যমে। অ্যান্ড ইন নো আদার ওয়ে, কথাগুলো দেখেন, ক্যান ইট মেক ইটসেলফ নোন। এবং জীবনী শক্তির এই অসুস্থতা জ্ঞাপক ম্যানিফেস্টেশন করার জন্য বিকল্প আর কোনো পথ খোলা নাই। নো আদার ওয়ে ক্যান ইট মেক ইটসেলফ নোন। অন্য কোনোভাবে নিজেকে প্রকাশ করতে পারে না, অন্য কোনোভাবে নিজের আত্মপরিচয় সে খুলতে পারে না, ওপেন করতে পারে না, নোন করতে পারে না। একমাত্র পথ হচ্ছে এটা, তার সেন্সেশন ফাংশনসের ডিস্টারবেন্স তৈরি করা। এবং পরবর্তীতে আরো প্যাথোলজিক্যাল যে সিমটমস গুলো তৈরি হয়, যেগুলো যান্ত্রিকভাবে আমরা পরীক্ষা করে বুঝতে পারি, দেখতে পারি, চিহ্নিত করতে পারি, সেগুলো সিমটমস এর অন্তর্ভুক্ত। এই প্যাথোলজিক্যাল সিমটমস গুলো অনেক পরে আসে। প্রথমেই জীবনী শক্তি অসুস্থ হওয়ার ইনস্ট্যান্ট অবস্থায়, মানে এটার জন্য আলাদা কোনো মুভমেন্ট প্রয়োজন হয় না, ইনস্ট্যান্টেনিয়াসলি এটা শুরু হয়ে যায়। জীবনী শক্তির উপর ডাইনামিক এজেন্ট ডাইনামিক ইফেক্ট তৈরি করলো, ইনস্ট্যান্ট তার বডিতে, তার মনে, তার অনুভূতিতে ডিসএগ্রিয়েবল সেন্সেশন তৈরি করবে, ডিসএগ্রিয়েবল ফাংশন তৈরি করবে। এবং এই জায়গাটা বৃদ্ধি পেতে পেতে প্রসারিত হতে হতে একটা সময় পরে তার হয়তো একদম দৃশ্যমান কেমিক্যাল ফিজিওলজিক্যাল বিকৃতিগুলো যান্ত্রিকভাবে চিহ্নিত করা সম্ভব হবে। তো এই জন্য স্যামুয়েল হ্যানিম্যানের এই 11 নম্বর এফরিজম আমরা যা পড়লাম, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ইভেন পৃথিবীর সকল চিকিৎসকের জন্য রোগের প্রকৃত ডিফিনিশন যখন নির্ধারণ করা উচিত মনে করবে, তখন এই ডিফিনিশনগুলো নেওয়া জরুরি। স্যামুয়েল হ্যানিম্যানের অর্গানন থেকে রোগের কনসেপ্ট, রোগের ডেফিনেশন নিলে তখন যেটা হবে, যেই মানুষটাকে যান্ত্রিকভাবেও চিহ্নিত করা যাচ্ছে না অসুস্থ, সেই মানুষটাকে অসুস্থ হিসেবে মূল্যায়ন করা হবে। সেই মানুষটাকে অন্ধভাবে চিকিৎসা করার প্রয়োজন হবে না। সেই মানুষটাকেও সান্ত্বনা মেডিসিন দেওয়া, প্লাসিবো দেওয়া, সেই মানুষটাকেও জাস্ট ভিটামিন সিরাপ দিয়ে বিদায় করা, সেই মানুষটাকে জাস্ট হচ্ছে এরকম আপনার অনুমান ভিত্তিক ঔষধ দেওয়ার জরুরি হবে না। রোগ নির্ণীত হয় নাই মানে ঔষধ অনুমান ভিত্তিক দিতে হয়। আর আমাদের কাছে স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে রোগ নির্ণয় তখনই হয়ে যায় যখন জীবনী শক্তি অসুস্থ হয়ে যায় এবং তার প্রকাশ ঘটে তার ফাংশনাল এবং সেন্সেশনাল ডিসএগ্রিয়েবল কন্ডিশনের মাধ্যমে। এবং এর শুরুটা হয় একমাত্র মৌলিকভাবে, প্রথম শুরুটাই হয় ডাইনামিক ফোর্স থেকে, স্পিরিচুয়াল ভাইটাল ফোর্স থেকে, অন্য আরেকটা ডাইনামিক এজেন্টের ডাইনামিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে। ম্যানিফেস্টেশন ঘটে সেন্সেশন এবং ফাংশনসের ডিসএগ্রিয়েবল স্ট্রাকচারের মাধ্যমে। স্যামুয়েল হ্যানিম্যান যে কথাগুলো বলেছেন, যে উদ্দেশ্যে বলেছেন, সেই বলার অর্থ এবং উদ্দেশ্য আশা করি আমরা বুঝতে পেরেছি। মূল্যায়ন করার আন্তরিক চেষ্টা করব স্যামুয়েল হ্যানিম্যানকে, অর্গানন অফ মেডিসিনকে, এবং অর্গানন অফ মেডিসিনের প্রকৃত মর্ম উপলব্ধি করে, প্রকৃত ডিমান্ড আমরা অনুভব করে একজন প্রকৃত হোমিওপ্যাথ হওয়ার আন্তরিক চেষ্টায় আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। এভাবে আমরা অগ্রসর হব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমার আলোচনা 11 নম্বর অনুচ্ছেদের মূল অনুচ্ছেদের আলোচনা এখানে শেষ করলাম। পাদটিকার আলোচনা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা নিয়ে আসবো। 11 অনুচ্ছেদের আলোচনা এখানে সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।